মানসে রাধারানী বাঁশির সুরে পাগলিনী অষ্টসখীর শিরোমণি অষ্টসখীর শিরোমণি নব সাজরে। নমস্কার, আমি শ্রী শ্রী রাধাবল্লভ জিউ ট্রাস্টির সভাপতি প্রদোষ চক্রবর্তী। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এসেছি শ্রীরামপুরে অবস্থিত শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দিরে। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দিরে এসে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, এই মন্দিরের কিছু ইতিহাস সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার আগে বলে দিই আপনারা এই মন্দিরে এসে কিভাবে পৌঁছাবেন। আপনারা যদি হাওড়া বা হুগলির দিক থেকে আসেন তাহলে আপনাদের আসতে হবে শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর স্টেশন থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন টোটো। প্রতিজন 15 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারেন এই শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দিরে। আর আপনারা যদি শিয়ালদা বা নৈহাটির দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের আসতে হবে ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো করে চলে আসতে হবে ব্যারাকপুর ফেরিঘাট। ব্যারাকপুর ফেরিঘাট থেকে লঞ্চে করে আসতে হবে গঙ্গা পার করে শ্রীরামপুর ফেরিঘাট। শ্রীরামপুর ফেরিঘাট থেকে প্রতিজন 15 টাকার বিনিময়ে টোটো বা অটো করে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। টোটো আপনাদের এই রাস্তা করে এনে এখানে দাঁড় করাবে। আর এই রাস্তার ঠিক উল্টো পাশেই রয়েছে শ্রী শ্রী রাধাবল্লভ জিউর মন্দির। রাস্তার ঠিক ওপারেই এই যে সামনে আপনারা আরেকটি ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে একটুখানি গেলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দির। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি রয়েছে, এই মন্দিরের পরিবেশ কেমন, সবই আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। রাস্তা ধরে কিছুটা আসলেই আপনারা প্রথমেই দেখতে পাবেন এই মন্দিরের অফিস ঘর। এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই অফিস ঘরের ঠিক উল্টো পাশেই রয়েছে এই মন্দিরের নাট মন্দির। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে এই শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দিরের নাট মন্দির। তো নাট মন্দিরের ভেতরে আপনাদের প্রবেশ করে দেখাচ্ছি নাট মন্দিরের ভেতরটা কেমন। দেখুন কতটা বড় জায়গার মধ্যে রয়েছে নাট মন্দিরটা। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেমনটা আর কি হয় প্রতিটা মন্দিরে সেই রকমই এখানে বসে অনেক ভক্ত ঠাকুরের নাম করছিলেন। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা নাট মন্দিরের সামনে যে দরজাটা রয়েছে সেখান থেকে আপনারা মূল মন্দির দর্শন করতে পারবেন। এই যে দেখুন নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে এখানকার মূল মন্দির। অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে মন্দির চত্বর। মন্দিরটি দেখলেই বোঝা যাচ্ছে মন্দিরটি বহু প্রাচীন। এই রাস্তা ধরে আপনারা এসে এই সামনেই পেয়ে যাবে মন্দির। ভক্তদের সহায়তায় 8 চালা বিশিষ্ট এই রাধাবল্লভ মন্দিরটি 1677 খ্রিস্টাব্দে শ্রী রুদ্ররাম নির্মাণ করেন। গঙ্গার তীরে মন্দিরটি থাকায় গঙ্গার ভাঙনের কারণে
পরবর্তীকালে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তখন রাধাবল্লভ জিউর বিগ্রহটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিত্যক্ত মন্দিরটি কিছুদিন গির্জা হিসাবে চলছিল। পরে শ্রীরামপুরে আরও গির্জা নির্মিত হওয়ায় এই গির্জার প্রয়োজন ফুরিয়ে আসছিল। আরও পরে পশ্চিমবঙ্গ সরকার এই জায়গাটির দখল নিয়ে নতুন করে আবার সংস্কার করেন। বর্তমানে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পুনর্নির্মাণ করেছিলেন কলকাতাবাসী নয়নচাঁদ মল্লিক 1764 খ্রিস্টাব্দে। তার পুত্র শ্রী নিমাইচরণ মল্লিক রাধাবল্লভ বিগ্রহর নিত্য পূজা সেবার ব্যবস্থা করেন। তারপর থেকেই যথাযথ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজও চলছে ভগবানের নিত্য পূজা। আপনারা যারা এই মন্দিরে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করবেন ভাবছেন তাদের বলে রাখি, এই মন্দিরে দুপুরের ভোগ প্রসাদের কোনো নির্দিষ্ট মূল্য নেই। মানে আপনারা যেদিন আসবেন সেই দিন এখানে কি রান্না হবে সেই হিসাবে এখানে প্রসাদের মূল্য নির্ধারণ করা হয়। এই মন্দিরে নানা রকম অনুষ্ঠানও হয়, যেমন মুখে ভাত, জন্মদিন, তাই বিভিন্ন দিন বিভিন্ন মূল্য থাকে ভোগ প্রসাদের। তো আপনারা যদি এখানে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান অবশ্যই স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আগের দিন ফোন করে জেনে নেবেন যে পরের দিন যেদিন আপনারা আসবেন আর কি সেই দিন ভোগ প্রসাদের মূল্য কত, আর আপনারা আপনাদের নামটা লিখিয়ে দেবেন, কারণ এখানে কোনো কুপনের সিস্টেম নেই, আপনাদের আগের দিন নাম লেখাতে হবে। তো আমরা আজ এই মন্দিরেই দুপুরে ভোগ গ্রহণ করব, আপনাদেরও দেখাবো এখানে ভোগে কি কি থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে আপনাদের সবই দেখাচ্ছি। এই সামনেই দেখতেই পাচ্ছেন আপনারা এখানকার নাট মন্দির, আর এই নাট মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এখানকার মূল মন্দির। এই মন্দিরে রাসযাত্রা, ঝুলন যাত্রা, দোলযাত্রা, মাঘী পূর্ণিমা, জন্মাষ্টমী আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। এছাড়াও নিত্য ঠাকুরের সেবা করা হয়। আর আপনারা চাইলে এই মন্দিরে এসে 2 চাকা বা 4 চাকাও পুজো দিতে পারেন। নাট মন্দিরের ডান দিকে আপনারা এইরকম একটি সুন্দর জায়গা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর লাগছে, আর মন্দিরটা এখান থেকে খুবই সুন্দর দেখাচ্ছিল। খুবই সুন্দর পরিবেশের মধ্যে মন্দিরটি অবস্থিত। হুগলি জেলার সবচেয়ে বড় রাধাবল্লভ জিউ মন্দির এটি। শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দিরের ট্রাস্ট প্রেসিডেন্ট শ্রী প্রদোষ চক্রবর্তীর মুখে আমরা এখন এই মন্দির সম্পর্কে আরও কিছু ইতিহাস জানব। আপনারাও শুনুন, দেখুন আপনাদের এই মন্দির সম্পর্কে ভক্তি আরও বেড়ে যাবে। নমস্কার, আমি শ্রী শ্রী রাধাবল্লভ জিউ ট্রাস্টির সভাপতি প্রদোষ চক্রবর্তী। আমাদের মন্দির, এই মন্দিরটা হয়েছে 439 বছর আগে। এই মন্দিরটা তৈরি করেন রাজা নয়নচাঁদ মল্লিক। আমাদের যিনি প্রতিষ্ঠিত রাজা রুদ্রাম পণ্ডিত, ওনাকে স্বপ্নাদেশ দেন এবং স্বপ্নাদেশ দিয়ে বলেন যে আজকে আমার ওখানে যে গঙ্গার ধারে মন্দির ছিল, মরার গন্ধতে আমি সহ্য করতে পারছি না, তাই ওই মন্দির তুমি করে দাও। রাজা নয়নচাঁদ মল্লিক তখন আমাদের এখানে মন্দির করে দেয়। এটা 439 বছর আগে। আর 200 বছর আগে মন্দির ছিল ওই গঙ্গার ঘাটে, সেটা এখনও ডেনিশরা নিয়ে নিয়েছিল। তখন আমাদের পূর্বপুরুষরা সেইভাবে লড়াই করেনি, ডেনিশরা ওটা নিয়ে নিয়েছিল। আর রাধাবল্লভ প্রতিষ্ঠিত হয় মাঘী পূর্ণিমাতে, আজ থেকে 600 বছর আগে। একই পাথরে 3টে মূর্তি তৈরি হয়। একটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের রাধাবল্লভ,
একটা হচ্ছে শ্যামসুন্দর, খর্দার শ্যামসুন্দর, আর একটা সাইমনের নন্দদুলাল। 3 ঠাকুর এই মাঘী পূর্ণিমার দিনকে প্রতিষ্ঠা করেন রুদ্ররাম পণ্ডিত। তৎকালীন জানা যায় যে রুদ্ররাম পণ্ডিত যখন একদিনে করেছিলেন, ওনার সঙ্গে স্বয়ং বিশ্বকর্মা ছিলেন। এবং এই 3 ঠাকুর যার জন্যে মাঘী পূর্ণিমার দিনকে আমাদের লক্ষাধিকের ওপর লোক হয়, ভক্তবৃন্দ আসে। আর রাধাবল্লভ যখন প্রথম আসে, নবাবের সিং দরজায় একটাই পাথর ছিল, এবং ওই পাথরটা রেখে দিয়েছিল মহামন্ত্রী। এবং ওই পাথরটা স্বপ্নাদেশ দেন মন্ত্রীকে যে তোমার কাছে একজন পণ্ডিত আসবে। এবং রুদ্ররাম পণ্ডিত, তখন রুদ্ররাম পণ্ডিতের মামার বাড়ি ছিল চাঁদরা দোলতলা। তা চাঁদরা দোলতলায় মামা বলেছিল যে আমি নারায়ণ সেবা করব, তুমি দেবে না, নারায়ণ সেবা আমি করব। তখন রুদ্ররাম পণ্ডিত নারায়ণ সেবা দিয়ে দেয়, এবং মামা রেগে গিয়ে ওনাকে খড়ম পেটা করতে করতে তাড়িয়ে দেন। এবং রুদ্ররাম পণ্ডিত এইখানে, এই চত্বরটার নাম ছিল তখন আখনা গ্রাম। এই আখনা গ্রামে উনি তপস্যা করেন। উনি বিরাট ভক্ত ছিলেন, এবং ওনাকে স্বপ্নদাস দেন কৃষ্ণ যে আমার নবাবের মহামন্ত্রীর কাছে একটা পাথর রাখা আছে, তুমি সেই পাথরটা গেলেই পাবে। এবং মহামন্ত্রী তো ওনার ভরসায় বসেছিলেন, উনি এলে তবে পাথরটা দেবে। তা মহামন্ত্রী ওনাকে বলেছিলেন যে আমি একটা মূর্তি নেবো। তখন বললো এই মূর্তির 3টে ভাস্কর্য। এসে বললো যে একটা মূর্তি আমাকে দিন, আমি আমার নিজের গ্রামে পাঠাবো। তখন বললো না, মহামন্ত্রী বললো একটা আমার গ্রামে থাকবে, সেটা হচ্ছে নন্দদুলাল সাইমনে। আর খর্দার শ্যামসুন্দরকে বীরভদ্রকে দিয়েছিল এই রুদ্ররাম পণ্ডিত। এবং রুদ্ররাম পণ্ডিত এই তারই বংশধরে আমাদের সেবা হচ্ছে। তিনি ব্রহ্মচারী ছিলেন, ওনার ভাইয়ের বংশধর হচ্ছে এই মন্দিরে আমাদের রাধাবল্লভ ট্রাস্টির যত সেবায়িত আছে তারা হচ্ছে এখানকার সেবায়িত। এবং বর্তমানে মন্দিরে আমাদের স্যাংশন হয়েছে 5,12,70,00,000 টাকা। এবং কিছুদিন আগে আমরা ডিএমের সঙ্গে মিটিং করেছি, এসডিও কিছুদিন আগে এসেছিল, হেরিটেজের যে চেয়ারম্যান এখন আলাপন বন্দ্যোপাধ্যায়, ওনার সঙ্গে কথা বলেছি। এবং মুখ্যমন্ত্রী চান এটা তাড়াতাড়ি হবে, এবং রাজ্য সরকারের তরফ থেকে সংস্কারের জন্য আমাদের চেষ্টা করা হচ্ছে। এখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমরা কিছু বলতে পারবো না। আমরা সবাইকে অনুরোধ করছি, সবাই মিলে সহযোগিতা করুন আমাদের রাধাবল্লভ মন্দিরটা। এবং এই আটচালার মন্দির, হুগলি জেলায় এত বড় মন্দির নেই, কিন্তু এটা মন্দিরের আজকে কঠিন অবস্থা, আজকে মন্দির ভেঙে পড়ে যাচ্ছে। তাই আমরা সবাইকে দৃষ্টি আকর্ষণ করাই যাতে মন্দিরটাকে ডেভেলপমেন্ট হয়, এইভাবে সবাইকেই বলি। আর আমাদের মেন উৎসব হচ্ছে রাস পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, দোল পূর্ণিমা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী। এবং প্রত্যেকদিন দূর দূরান্ত থেকে লোক আসে, সারা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ থেকেও লোক আসে, এবং ফরেন থেকেও লোক আসে, বাংলাদেশ থেকে লোক আসে। রাধাবল্লভের ভক্ত প্রচুর আছে, প্রচুর। এবং মাঘী পূর্ণিমার দিন এলে আপনারা বুঝতে পারবেন যে প্রায় লক্ষাধিকের ওপর লোক হয় এই রাধাবল্লভ মন্দিরে। এইভাবেই সেবা হচ্ছে, চেষ্টা হচ্ছে। এবং আমরা এটা রেজিস্ট্রি করেছি, এবং আগামী দিনে এই ট্রাস্টির আমাদের পরিকল্পনা আছে, আমরা ভোগের ঘর করব। আমরা নানা রকম ডেভেলপমেন্টের কাজের সঙ্গে যুক্ত, সোশ্যাল কাজের সঙ্গে আমাদের ট্রাস্টি যুক্ত। এবং আমাদের একটা ইচ্ছা আছে একটা অ্যাম্বুলেন্স নেবার, এবং একটা মেডিকেল টিম আমরা এখানে বসাবো, আমরা ডাক্তার বসাবো, যাতে সাধারণ লোকের একটু সহযোগিতা পায়। এবং লাস্ট যেটা আমাদের ইচ্ছা আছে, সেটা আমাদের এখনও দেরি আছে, আমরা অনাথ একটা আশ্রম করব। সেই অনাথ আশ্রমের জন্য রাধাবল্লভ ট্রাস্টি দেখভাল করবে। ঠিক আছে? মূল মন্দিরের ঠিক বাঁদিকে এইরকম একটি তুলসী মন্দির রয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। একদম শান্ত পরিবেশের মধ্যে রয়েছে শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দিরটি। আপনারা এই মন্দিরে এসে একটা দিন খুব সুন্দরভাবে চাইলে কাটিয়ে যেতে পারেন। এখানে দুপুরে প্রসাদেরও ব্যবস্থা আছে। তো আমরা আজকে এখানে দুপুরে প্রসাদ গ্রহণ করব। প্রসাদে কি কি থাকবে, প্রসাদের মূল্য কত, সমস্ত তথ্য আপনাদের এই মন্দির সম্পর্কে আজ আমি এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। এইবার আমরা মূল মন্দিরে প্রবেশ করে আপনাদের মন্দিরের ভেতরে যে বিগ্রহগুলো রয়েছে সেই বিগ্রহগুলো দর্শন করাবো।
গর্ভগৃহে রয়েছে শ্রী রাধা বল্লভ ও শ্রী রাধার বিগ্রহ। কালো কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত শ্রী রাধা বল্লভের মূর্তিটি। রাধা বল্লভের মূর্তির ঠিক সামনে রয়েছে এখানে অনেকগুলো পাথরের শিবলিঙ্গ, আর তার ঠিক পাশেই রয়েছে অনেকগুলো ছোট ছোট গোপালের মূর্তি। রাধাবল্লভ মন্দিরের পাশেই বিরাজ করছেন জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও বলরাম দেব। এই মন্দিরে জগন্নাথ দেবের নিত্য সেবা ব্যবস্থা রয়েছে। বেলা 11:30টার সময় ঠাকুরের কাছে ভোগ আরতির পর সর্বসাধারণের মধ্যে ভোগ বিতরণ করা হয়। আজকে আমরা এই মন্দিরে এই দুপুরে ভোগ গ্রহণ করব। তো ভোগে কি কি থাকবে সবই আপনাদের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। এই যে সামনে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো এখানকার ভোগ ঘর, মানে ঠাকুরের ভোগ এই ঘরেই রান্না করা হয়। আর এই যে সামনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো এই মন্দিরের দুর্গাপুজোর মঞ্চ। দুর্গাপুজোর সময় এই মঞ্চেই দেবী দুর্গার পুজো করা হয়। অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই দুর্গা মঞ্চটি। দুর্গা মঞ্চের সামনে দেখুন কতটা জায়গা রয়েছে। ঠাকুরের ভোগ আরতি হয়ে যাওয়ার পর বেলা 1টার সময় আমাদের ভোগ বিতরণ করা হলো। তো ভোগে ছিল, প্রথমে আসলো খিচুড়ি, তারপর দেওয়া হলো একটি পাঁচমিশালি তরকারি, তারপর আসলো অন্ন, তারপর আসলো একটি আলুর রসা, তারপর একদম শেষে দেওয়া হলো চাটনি ও পায়েস। পেট ভরে আমরা দুপুরের ভোগ গ্রহণ করলাম। বন্ধুরা, শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দিরের সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। আপনারা এখানে কিভাবে আসবেন, আপনারা এখানে এসে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, ভোগ প্রসাদে কী কী দেওয়া হয়, সব কিছু মোটামুটি আপনাদের জানালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে।